রাত ৩টে। কলকাতা ঘুমিয়ে পড়ে, কিন্তু একটা ফ্ল্যাটের জানলায় আলোর ছায়া নাচছে। একটা শব্দ, একটা হাত আর একটা রহস্য যা আজও মুক্ত হয়নি। এই গল্প ভয়র না, এটা সত্যি একটা বিপদ যেখানে আত্মারাই বন্দি। ত্রিকোণ নীরের ভিতরে মুকুন্দপুর। এইটা একেবারেই সত্যিকরের ঘটনা। কলকাতা, 2011 সালের শেষ ভাগ। গরম একটু কমেছে। শরৎকাল। গড়িয়াহাট থেকে বাইপাস ধরে কিছুটা এগোলেই মুকুন্দপুর। তখনও পুরোপুরি গড়ে ওঠেনি, কিন্তু ফ্ল্যাট বাড়ি উঠছে একের পর এক। ঠিক ওই সময়ে 34 নম্বর রোডের একটি 5তলা বাড়িতে শুরু হয় এমন কিছু ঘটনা, যা ধীরে ধীরে এক ভয়াবহ অভিশপ্ত পরিণতির দিকে মোড় নেয়। এই বাড়ির নাম ছিল ত্রিকোণ নীর। ভিতরে মোট 10টি ফ্ল্যাট, দুটি প্রত্যেক তলায়। 2007 সালে ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া শুরু হয়। প্রথম 3 বছরে সবকিছুই সাধারণ ছিল, কিন্তু 2010 সালের আগস্ট থেকে শুরু হয় অদ্ভুত কিছু পরিবর্তন। প্রথম যে ঘটনাটা ঘটে সেটা ছিল ফ্ল্যাট 2B-তে। রাত 3টে নাগাদ জানলা খুলে পড়ে যান এক 32 বছরের জীবন। সবাই ধরেই নেয় আত্মহত্যা, কারণ দরজা ভেতর থেকে বন্ধ ছিল। কিন্তু তার মায়ের দাবি ছিল ও রাতে কারোর সঙ্গে কথা বলছিল। আমি জানি ঘরে আমি ছাড়া আর কেউ ছিল না, ফোনের ফোনও ছিল না হাতে। পুলিশ রিপোর্টে কোনো হত্যার চিহ্ন মেলেনি। মামলা বন্ধ হয়ে যায়। কিন্তু ঠিক 3 মাসের মধ্যে একই রকম ভাবে ফ্ল্যাট 3 থেকে পড়ে মারা যান এক শিক্ষিকা, গার্গীতে। এবারও রাত 3:10। ঘর ভেতর থেকে লক ছিল। ফরেন্সিক টিম কোনো অন্যরকম চিহ্ন পায়নি, কিন্তু তার হাতে আঁচড়ের দাগ ছিল। বিশ্লেষণে বলা হয় তা মানুষের নখের মতো ছিল না, অনেকটা সরু, ধারালো, অসমান। এরপর একের পর এক ঘটতে থাকে আরো 5টি রহস্যময় মৃত্যু, যা প্রত্যেকটা রাত 3টে থেকে 3:30-এর মধ্যে, জানলা থেকে পড়ে গিয়ে বা ঘরে আত্মহত্যার মতো অবস্থায় পাওয়া গেছে। প্রত্যেকটা ঘটনাই ফ্ল্যাট 2B, 3A, 4A এবং 1B এর আশেপাশে। প্রতিবেশীদের বক্তব্য, রাত হলেই ওই 4টি ফ্ল্যাটে অদ্ভুত শব্দ শোনা যেত। পায়ের আওয়াজ, ছায়া চলাফেরা, রান্নাঘরে বাসন নড়াচড়া, দরজায় ঠকঠক, অথচ ঘরের মধ্যে কেউ থাকত না। 2012 সালের মে মাস। বাড়ির কেয়ারটেকার হরিপদ মৈতি হারিয়ে যায়। পরের দিন তার দেহ পাওয়া যায় ছাদ থেকে ঝুলন্ত অবস্থায়। কিন্তু আশ্চর্য বিষয়ে তার মোবাইল ফোনের শেষ যে রেকর্ডিংটি ছিল, তাতে একটা বিকৃতি কণ্ঠস্বর শোনা যায়, ফিরে এসো, তুমিও চলে যাও, এখানে শান্তি নেই। এই ভয়েস ফাইলটি কলকাতা মেট্রোপলিটন ফরেন্সিক ল্যাবেও পাঠানো হয়েছিল, এবং তাদের মতে এটি কোনো মানুষের সাধারণ গলার রেকর্ডিং নয়। একই সময় একাধিক ফ্ল্যাট খালি হয়ে যায়। ভাড়াটিয়ারা একে একে করে পালাতে শুরু করেন। তখন বাড়ির মালিক রঞ্জন সেন বিষয়টি খুবভাগ দেখিয়েছেন, কিন্তু বিষয়টা ছড়িয়ে পড়ে। তখনই কলকাতার একটা ইন্ডিপেন্ডেন্ট প্যারানর্মাল ইনভেস্টিগেশন গ্রুপ, ঘোস্ট কোর কলকাতা, এগিয়ে আসে। তদন্ত শুরু হয় 2012 সালের 28শে সেপ্টেম্বর। ঘোস্ট কোরের প্রধান ছিলেন অয়ন দত্ত, প্রখ্যাত সাইকোলজি প্রফেসর ও আত্মহত্যা ব্যবহারের বিশেষজ্ঞ। দলের সঙ্গে ছিলেন 5 জন,
XRF রেডিও অপারেটর, দুজন ক্যামেরাম্যান, একজন টেম্পারেচার সেন্সর এক্সপার্ট এবং একজন আত্মা সংবেদন বিশেষজ্ঞ যাকে বলা হয় মিডিয়াম। তদন্ত প্রথম রাত থেকেই তারা অদ্ভুত অভিজ্ঞতা পান। রাত 1:45, 3A ফ্ল্যাটে ইএমএফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিটার আচানক 9.8 বেরিয়ে যায়, যেখানে সাধারণত 1 থেকে 2 এর মধ্যে থাকে। রাত 2:05, ক্যামেরা ফ্রেমে ভেসে ওঠে এক ছায়া মূর্তি, স্বচ্ছ মহিলা সদৃশ, কিন্তু মুখ ছিল না। রাত 3:12, মিডিয়াম, যিনি ছিলেন রিমা পল, হঠাৎ বলে ওঠেন, তারা চায় আমি যাই, ওরা আটকে আছে এখানে, এক মহিলা সন্তান হারিয়ে পাগল হয়ে গেছে, একটা শিশুর কান্না শোনা যাচ্ছে। রাত শেষে ক্যামেরা ও অডিও রেকর্ডিং থেকে পাওয়া যায় মোট 6টি ইভিপি, ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনন, যেগুলো পরীক্ষায় অসাধারণ বলে ধরা পড়ে। এরপরে 4 দিন ওই দলটি প্রতিদিন রাত 11টা থেকে সকাল 4টে পর্যন্ত পুরো বাড়ি রেকর্ডিং করে, যেগুলো ধরা পড়ে একটি ছায়া মূর্তি ছাদে ধীরে হেঁটে বেড়াচ্ছে, রান্নাঘর থেকে বাসন পড়ছে অথচ সেখানে কেউ নেই, 4টি ভিন্ন বিকৃত কণ্ঠস্বর, বাঁচাও, তুমি কেন এসেছ, আমরা মরিনি, আমরা সন্তান কোথায়। এই ঘটনাগুলোর ভিত্তিতে ঘোস্ট কোর সিদ্ধান্ত নেয় বাড়িতে কোনো এক সময় ভয়ঙ্কর মানসিক ট্র্যাজেডি হয়েছিল। দলটি 1980 থেকে 90 দশকের খবর বিশ্বাস করে পায়। এই জায়গায় নার্সিং হোম ছিল, যার নাম ছিল জীবন সেবা। সেখানে 1988 সালে বাচ্চার বাছুর চক্র ধরা পড়ে। অবিবাহিত গর্ভবতী মেয়েদের বাচ্চা জোর করে নিয়ে বিক্রি করে দেওয়া হতো। মূল অভিযুক্ত ছিলেন ডক্টর তপন ব্যানার্জি, কিন্তু তিনি গ্রেফতার হওয়ার আগেই নিজেকে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাস্থলে ছিল সেই নার্সিং হোমের 2য় তলা, আজকের ফ্ল্যাট 2B। প্রায় 11টি শিশু ও 5 জন মা হারিয়ে গিয়েছিলেন সেই ঘটনায়, তারা আর খুঁজে পাওয়া যায়নি। ঘোস্ট কোরের রিপোর্টে লেখা হয়, ত্রিকোণীরে একাধিক আত্মা বন্ধ, সেই বিল্ডিংয়ে একাধিক আত্মা বন্দী, যাদের মৃত্যু হয়নি শান্তিতে। তাদের মধ্যেই প্রমিনেন্ট হলো এক মা যার সন্তান কেড়ে নেওয়া হয়েছিল। এই চরম মানসিক যন্ত্রণা সব জায়গাতেই স্থায়ীভাবে জমে গেছে। ইএমএফ ও ইভিপি দুটোরই প্রমাণ দিচ্ছে এখানে রেসিডুয়াল হন্টিং এর সাথে সাথে ইন্টেলিজেন্ট এন্টিটিও আছে, যা খুব বিপজ্জনক। কলকাতা পুলিশের অনুমতি নিয়ে বাড়িটি 2013 সালে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। দেয়ালে সিলগালা করা হয় ফ্ল্যাটগুলোকে। শেষবার ওই ইনভেস্টিগেশন টিম একটা ফাইনাল ক্যামেরা সেট করে রেখে যায় ফ্ল্যাট 3A-তে 3 রাতের জন্য। তৃতীয় রাত, রাত 3:14 দেখা যায় ঘরের ভিতর দেওয়ালের দিকে তাকিয়ে আছে এক মহিলা মূর্তি, তার পিছনে দাঁড়িয়ে আছে এক শিশুর মতো ছায়া। সে তার মায়ের আঙ্গুল ধরে আছে, কিন্তু মুখ দুটোই ছিল একেবারেই ভয়ঙ্কর। এরপর ক্যামেরা হঠাৎ অফ হয়ে যায়। আজ পর্যন্ত কেউ ওই বাড়িতে বসবাস করেনি। 2018 সালে জমিটি ভেঙে ফেলার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয়ে যে কোম্পানি কাজ শুরু করেছিল সেই বিল্ডারের কোম্পানির 2 জন সিনিয়র ইঞ্জিনিয়ার অ্যাক্সিডেন্টে মারা যান মাত্র 5 দিনের ব্যবধানে। তখন থেকে কাজ বন্ধ। এই ঘটনা বাস্তবে ঘটে কলকাতার ঠিক মুকুন্দপুর রুবি জেনারেল হসপিটালের দক্ষিণ পূর্বতে একটা ছোট গলির ভিতরে।
নাম আজ আর কেউ উচ্চারণ করে না। গুগল ম্যাপে আজও জায়গাটি প্রাইভেট ল্যান্ড লেখা, কিন্তু অদ্ভুতভাবে ছবিগুলো ব্লার হয়ে যায়। ঘোস্ট কেয়ার দলের প্রধান রয়ন দত্ত 2019 সালে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চলে যান, আর দলের মিডিয়াম রিমা পল এখন সম্পূর্ণ নীরব জীবন কাটিয়ে পুরুলিয়াতে। তাদের দেওয়া শেষ মতামত ছিল, সব জায়গায় ভৌতিক উপদ্রব হয় না, কিন্তু কিছু জায়গা থাকে যেখানে সময়ে আটকে যায়, আর সেই সময়ের ভিতরে আটকে পড়ে যা কিছু আত্মা। আর কেউ কেউ যেটা ভুল করে ছুঁয়ে ফেলে তারা আর ফিরে আসতে পারে না। বাড়ি ভাঙা যায় কিন্তু স্মৃতি ভাঙা যায় না। ত্রিকোণনীড়ের থাকুক না থাকুক, তার কাহিনী থেকে যেতে পারে না। কারোর মা, কারোর সন্তান, আর অনেক হারিয়ে যাওয়া শব্দ। ওরা এখনো আছে, ওরা এখনো চায় মুক্তি, কিন্তু কে শুনছে ওদের ডাক? ঘটনাটা কেমন লাগলো সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর এইরকমই রিয়েল ইনসিডেন্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।